আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ বললেন ডক্টর ইউনূস। দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান বিএনপির। জাতীয় কাউন্সিলে নেতাকর্মীর ভিড়। মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট নিম্ন ও মধ্য আয়ের মানুষ, ভর্তুকি, মধ্যস্বত্বভোগী ও বাজার মনিটরিংকে দায়ী করছে সরকার। এবং বাড়ছে শিক্ষিত বেকার, দেখা মিলছে না সোনার হরিণের। কর্মসংস্থান সৃষ্টিতে নেই কোনো সরকারের উদ্যোগ, ঋণ সহজ করার পরামর্শ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার ও বাক স্বাধীনতার, আর মানবাধিকার, ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশনে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেছেন, দেশের যে কোনো ক্লান্তি লগ্নে সবাই ঐক্যবদ্ধ থাকলে যে কোনো অন্যায়, অবিচার মোকাবেলা করা যায়। শুধু তাই নয়, ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইতিহাসের গতিপথ পরিবর্তন করা যায়। ১০০ দিন পূর্ণ করল অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার গঠিত হয়েছে ১১টি কমিশন। নির্বাচন কমিশনে গঠন করা হয়েছে সার্চ কমিটি। আর্থিক খাতে সংস্কারেও নেওয়া হয়েছে নানামুখী উদ্যোগ। কবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন শৃঙ্খলার অবনতিতে কিছুটা বিপাকে পড়েছে সরকার। অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের সফলতা ব্যর্থতার কথা জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পাশের দেশে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৩ দিন দেশে ছিল না কোনো সরকার। এমন ক্রান্তিকালে আন্দোলনরত শিক্ষার্থীদের অনুরোধে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গঠিত হয় অন্তর্বর্তী সরকার। মোট ৩ ধাপে এখন পর্যন্ত শপথ নিয়েছেন ২৩ জন উপদেষ্টা। দায়িত্ব গ্রহণের ১ মাস পর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে গঠিত হয় ৬টি কমিশন। ৩ মাস মেয়াদে অক্টোবর থেকে কাজ শুরু করে কমিটিগুলো। অক্টোবরের শেষে আরও ৫ কমিটি গঠন করা হয়। এরই মধ্যে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিও গঠন করা হয়েছে। সরকারের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, অর্থনীতি, নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে দ্রুত পরিবর্তন আনা সহ নানান প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু ৩ মাস পর এসে সরকারের সেসব প্রতিশ্রুতির মধ্যে অনেকগুলোতেই তেমন অগ্রগতি হয়নি। ক্ষমতা গ্রহণের পর যে কয়েকটি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার। একটি হল নিত্যপণ্যের চড়া দাম নিয়ন্ত্রণ। নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর মানুষের প্রত্যাশা ছিল বাজারে পণ্যের দাম কমবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার। একের পর এক ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকাসহ সারা দেশে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়, যা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। তবে এক্ষেত্রে বেশ সফল বলা যায় সরকারকে। ৩ মাসের মধ্যেই শুরু হয়েছে জুলাই আগস্টের গণহত্যার বিচার। হত্যার ঘটনায় কয়েকশো মামলা হয়েছে। সেখানে পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অনেকেই গ্রেফতার করা হয়েছে। আর্থিক খাত ঘুরে দাঁড়াচ্ছে, বাড়ছে রিজার্ভ। আওয়ামী লীগ সরকারের শেষের দিকে বাংলাদেশের অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছিল। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ১৫ বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমে গিয়েছিল। গত ৩ মাসে সেটি বৃদ্ধি পেয়ে এখন ২০ বিলিয়ন ডলারে ছুঁয়েছে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট নিম্ন ও মধ্য আয়ের মানুষ। নিত্যপণ্য কিনতেই ফাঁকা হচ্ছে দিনের সব আয় রোজগার। সরকারের নানা উদ্যোগ নেওয়ার পরও মূল্যস্ফীতির চাপ কমছে না, বরং বাড়ছে। এর কারণ হিসেবে কৃষি গবেষকরা বলছেন, সরাসরি কৃষকদের ভর্তুকি না দেয়া, মধ্যস্বত্বভোগীদের সংখ্যা কমাতে না পারা ও শক্তিশালী বাজার তদারকির অভাব। উষা ফেরদৌসের প্রতিবেদন।
বয়স 60 পেরিয়ে যাওয়া সাবিনা বেগম 12 বছর ধরে কুড়িয়ে পাওয়া সবজি বিক্রি করছেন। দিন মাস বছর পেরিয়ে গেলেও তার ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, আর এখন তো 3 বেলা খাওয়াটাও পরিণত হয়েছে দুঃস্বপ্নে। এইটাই আমরা চলি, এখন ফ্যান পানি খেয়ে এইটাই চলি, তাছাড়া কিছু করার নেই। একই গল্প বেদনা খাতুন ও মাজেদা বেগমের। 3 বেলা মানুষ এক বেলায় হয় না, 3 বেলা খাইব কিবে? সংসার চলে না, আগে গার্মেন্টে কাম করছি, জুয়ান থাকতে হন বুড়ো হয়েছি, অনেক ফ্যাটের দায়ে বাবা রাস্তায় এই যে তরকারি বেশি কি করবো। 2 অঙ্কে পৌঁছে যাওয়া মূল্যস্ফীতির লাগাম টানতে সরকার আমদানি পর্যায়ে চালের পাশাপাশি পেঁয়াজ, আলু ও ভোজ্য তেলের শুল্ক কমালেও এর কোনো প্রভাব পড়েনি বাজারে। হাফ বেলার রোজগার শেষ হয়ে যায়, 2 পদে 3 পদে তরকারি কেনার পর আর টাকা থাকে না, চাল কেনার মতন টাকা থাকে না। বাজার ঘাটের যে অবস্থা, এতে বাজার না। এই যে সাধারণ মূলা গরুতে খায়, হেরি 80 টাকা 90 টাকা 100 টাকা। চাউলের দাম আমরা যেটা খাই নরমাল একটু মোটা চাউলটা, ওইটা খাই 75 টাকা। শুধু তাই নয়, স্বাধীনতা 53 বছর পরও জীবন জীবিকার সংকটে খাদ্য উৎপাদনকারীরা। জিনিসের দাম, তেল, নুন, গিনি, সব জিনিসের দাম, চাল দাম, সংসারটা চলে না। আমরা দরকার কাঁচা কৃষকেরা বেশি 1900 এরকম, এর তো বেশি বেছে না। সরকারের শুল্ক ছাড়ের সুবিধা নিচ্ছেন ব্যবসায়ীরা, চাপে পড়ছে চাষি, নির্দিষ্ট এবং নিম্ন আয়ের মানুষ। একটা কৃষককে বেনিফিট না দিয়ে আমরা কেমন করে বাজারকে নিয়ন্ত্রণ করব? কৃষককে যদি লাভবান হয় তাহলে কৃষিকাজ করবে, আর যদি কৃষক যদি লাভবান না হয় তাহলে সে ব্যবসা যদি না করতে পারে আগামীতে সে কৃষি করবে না। আমরা কিন্তু আমদানি নির্ভর হয়ে যাব। আমদানি নির্ভর হলে আরও মুদ্রাস্ফীতি দেখা দিবে এখানে, কিন্তু যার জন্য এখনই সময় দীর্ঘমেয়াদী একটা প্ল্যান করে কৃষককে সরাসরি কিভাবে শক্তিশালী করা যায় সেই লক্ষ্যে কাজ করা দরকার আমাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বড় হচ্ছে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে শিগগিরই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি। নতুন বাংলাদেশ গড়তে ভোটের অধিকারের কোনো বিকল্প নেই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। তিনি বলেন, দেশের অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট উদ্বোধন বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় কাউন্সিলে বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সেটির মধ্যে অনেকেই কমপ্লিট করবে, কিন্তু কোন অবস্থাতেই রেশারেশি থাকবে না। গণতন্ত্রের চর্চা একটি উদাহরণ এক্সাম্পল হতে হবে। এবং মনে রাখবেন, 5ই আগস্টের পর এই প্রথম সংগঠন যেটি কাউন্সিল করছে, আপনাদের কাউন্সিল হতে হবে সুশৃঙ্খল। জাতীয় কাউন্সিলের সবশেষ খবর জানাবে সহকর্মী তানজিদ ভুইয়ার কাছ থেকে। তানজিদ, কাউন্সিল নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি আপনি কেমন দেখছেন, আর তারেক রহমান কখন বক্তব্য রাখবেন? রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে রয়েছে, সেখানে জেটেবের যে 3য় কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। সকালে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন তিনি কিন্তু এখানে এসে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করে পায়রা উড়িয়ে কিন্তু জেটেবের যে 3য় কাউন্সিল সেই কাউন্সিলটি উদ্বোধন করে গিয়েছেন। এবং এখন কিন্তু আমরা আছি জেটেবের যে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা রয়েছেন সেই নেতৃবৃন্দদের কাছে, তাদের কাছ থেকে যে জেটেবের যে তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য, যে তাদের নেতাকর্মীদের কি কি বলতে চান, আপনাদের জেটেবের নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য রয়েছে? ধন্যবাদ। আপনারা জানেন জেটেব একটি রাজপথের লড়াকু সংগঠন। বিগত 16 বছর গণহত্যাকারী খুনি স্বৈরাচার শেখ হাসিনার সরকারের, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে এবং সর্বশেষ ছাত্র জনতার যে রক্তক্ষয়ী আন্দোলন, সেই আন্দোলনে আমাদের 12 জন টেক্সটাইল ইঞ্জিনিয়ার শাহাদাত বরণ করেন এবং 4 শতাধিক টেক্সটাইল ইঞ্জিনিয়ার বিভিন্নভাবে আহত হন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের রক্ত এবং ঘামের বিনিময়ে, তাদের শাহাদাতের বিনিময়ে, তাদের পঙ্গুত্বের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। দেশনায়ক তারেক রহমানের ঘোষণা সাম্য এবং ঐক্যের মাধ্যমে একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা। আপনারা জানেন বাংলাদেশের 80% আয়
এই টেক্সটাইল সেক্টর থেকেই আসে। অতএব দেশনায়ক তারেক রহমান ঘোষিত সে সাম্য, ঐক্য এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সবার আগে এই সমৃদ্ধ টেক্সটাইল সেক্টর গঠন করতে হবে। কারণ সমৃদ্ধ টেক্সটাইল সেক্টর মানেই স্বনির্ভর বাংলাদেশ। আমরা এই তৃতীয় কাউন্সিলের আসর থেকে জেটেবের সকল নেতাকর্মীর পক্ষ থেকে ধন্যবাদ। এই ছিল রাজধানীর রমনার যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, এখান থেকে জেটেবের তৃতীয় কাউন্সিল থেকে সর্বশেষ। তানজিদ, আপনাকে ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ে ডিগ্রিধারীর সংখ্যা বাড়লেও সেই অনুপাতে বাড়েনি সরকারি চাকরির সুযোগ। কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তা তৈরির জন্য নেই বিশেষ কোনো উদ্যোগ। শিক্ষার্থীদের দাবি, এ কারণেই প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। এমন বাস্তবতায় ঋণ সহজীকরণের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারে অবস্থান তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। MR আসাদের প্রতিবেদন। সরকারি চাকরি যেন সোনার হরিণ, আর এজন্য দরকার পাবলিক বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি। সবার ধারণা, সামাজিক প্রতিষ্ঠা আর নিরাপত্তা নিশ্চিতে সরকারি চাকরির কোনো বিকল্প নেই। কিন্তু জীবনের সবচেয়ে মূল্যবান সময় আর অর্থ ব্যয়ের পর কতজনের ভাগ্যে জোটে এ সোনার হরিণ? তার জব সিকিউরিটি, তার ফিউচারের সিকিউরিটি, লাইফ সিকিউরিটি যদি নিশ্চিতভাবে সফলভাবে থাকতো, তাহলে আমার মনে হয় এই জায়গাটায় আরেকটু আমরা যে তরুণরা বিভিন্ন দিকে ছড়িয়ে যেতে, শুধু সরকারি চাকরি না, সবাই চাকরির দিকে যোগ, আবার সরকারি চাকরির দিকে বিশেষ। এটা যদি ব্যক্তিগত পর্যায়ে যে এরকম চিন্তা ভাবনাটা এরকম হতো যে আমার চাকরি না হলে সমস্যা নেই, আমি উদ্যোক্তা হব, এই কোনো ব্যবসা করব। সরকারি চাকরির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারলেও অন্ততপক্ষে সমাজে মাথা উঁচু করে বাঁচার সুযোগ পাওয়াও সহজ নয়। দেশসেরা বিশ্ববিদ্যালয়ের সনদ হাতে নিয়েও বছরের পর বছর কেন থাকতে হয় বেকার? নতুন কিছু তৈরি করার যে ফাংশনটা, এই ফাংশনটা আসলে, এই স্বপ্নটা আসলে আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের প্রতিষ্ঠানগুলো দেখাতে পারছে না। যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নাই তেমন জায়গাতে বিশ্ববিদ্যালয় খুললে দেখবেন শুধু শিক্ষিত বেকার, প্রচুর পরিমাণে শিক্ষিত বেকার, কিন্তু সেই বেকারগুলো দেখবেন ততটা দক্ষ না। শিক্ষিত জনগোষ্ঠীকে উদ্যোক্তায় পরিণত করতে সহজ শর্তে ঋণসহ প্রয়োজনীয় নীতিগত সহায়তার দাবি মেধাবীদের। পড়াশোনা শেষে যদি উদ্যোক্তা হওয়ার ইচ্ছা থাকে, বিভিন্ন ব্যাংক থেকে যদি ঋণ পায় বা এরকম কোনো একটা আর্থিক সুবিধা পায়, তখন সে যেতে পারবে। ভর্তি হওয়ার ক্ষেত্রে এমন কিছু সাবজেক্ট বা এমন কিছু যুক্ত করা উচিত যেটা পরবর্তীতে প্রাইভেট সেক্টরে যাওয়ার জন্য উপযোগী। উন্নয়ন সহযোগী দেশগুলোর শ্রমবাজারের চাহিদা আমলে নিয়ে শিক্ষাক্রম ঢেলে সাজানোর পরামর্শ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষক। উচ্চ শিক্ষার পাশাপাশি দেশের ডিমান্ড অনুযায়ী কি ধরনের গ্রাজুয়েট তৈরি করা দরকার, সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয় তৈরি করা দরকার। একইভাবে কোন দেশের সাথে আমার শ্রমবাজার রয়েছে, সেই দক্ষতা অনুযায়ী কিন্তু তাদেরকে দক্ষ শ্রমিক হিসাবে আমরা তুলতে পারি। সরকারি চাকরির গোলকধাঁধা থেকে বেরোতে প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন। পুঁথিগত বিদ্যার পাশাপাশি কর্মমুখী শিক্ষার বিস্তার হলে প্রতিযোগিতার বিশ্বে এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যে পেশায় যেতে চায় তার জন্য আসলে দক্ষতার যে ট্রেনিংটা, তার কিন্তু বিকল্প নাই, এবং সেটার জন্য লং টার্ম ট্রেনিং এর দরকার হয়। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সরকারের অংশ হয়েও জনস্বার্থ সংশ্লিষ্ট বক্তব্য দিয়ে বহুবার আলোচনায় ছিলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। আমলাদের অনিয়ম নিয়ে সরব থাকায় অনেকটাই কোণঠাসা হয়ে পড়েন নিজ মন্ত্রণালয়। তারই হস্তক্ষেপে শিল্প মন্ত্রণালয়ের ওষুধ কোম্পানিকে রক্ষা করেন সালমান এফ রহমানের হাত থেকে। কামাল আহমেদ মজুমদারের সেসব সাহসী বক্তব্যের গল্প জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মন্ত্রীদের ভেতর একটা সিন্ডিকেট আছে। সব কথা বলতে গেলে দেখবেন আমার লাশটা রাস্তায় পড়ে আছে, পকেটে টাকা নেই, মানুষ বাজারে গিয়ে কাঁদে। যারা সিগারেট চেয়ে খেত তারা এখন ব্যাংকের মালিক। মন্ত্রণালয়ের অল ইন অল সচিব আর মন্ত্রী। সত্য বলতে গেলেই থামিয়ে দেওয়া হয়। দুঃখ হয় সবাই টাকার পিছে ঘুরছে। তিক্ত হলেও সময়োপযোগী এসব কথা বলেছিলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। মন্ত্রী পরিষদের একজন সদস্যের এসব বক্তব্য সর্বমহলে প্রশংসিত হলেও দলের বিরাগভাজন হন তিনি। শুধু তাই নয়, নিজ নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনের বাসিন্দাদের জমি দখলের বিরোধিতা করে সাবেক মেয়র আতিকুল ইসলামকে হুঁশিয়ারিও দেন তিনি। এ কারণে মেয়রের সাঙ্গপাঙ্গদের রোষানলে পড়তে হয় তাকে। বাড়ির থেকে সন্ত্রাসী নিয়ে এসে এগুলি করছে, কেন এটা ঠিক না, কেন কি হবে না?
এটাই ঠিক, কোনো মিথ্যা নাই এখানে, যা অবস্থা এটাই ঠিক। তারই হস্তক্ষেপে শিল্প মন্ত্রণালয়ের ওষুধ কোম্পানিকে রক্ষা করেন সালমান এফ রহমানের হাত থেকে। এতে সালমান এফ রহমানের হাতছাড়া হয়ে যায় 15,000 কোটি টাকার সেই প্রকল্প। এ ঘটনার পর আরও কোণঠাসা হয়ে পড়েন কামাল আহমেদ মজুমদার। এইসব খবর গুরুত্ব পায় গণমাধ্যমেও। কলামিস্টরা তার বক্তব্যের বাস্তবতা নিয়ে কলামও প্রকাশ করেন। লোকমুখে অনেক কথাই শোনা যায়, অনেকে রংচং মিশিয়ে অনেক কিছু বলতেও পারেন, কিন্তু বাস্তবতা হলো দীর্ঘ সময় জনপ্রতিনিধি থাকাকালে দখল, চাঁদাবাজি কিংবা অন্যায়ভাবে কাউকে হেনস্থা করেছেন কামাল আহমেদ মজুমদার, এমন কথা কেউ বলতে পারবে না। মনিরুল ইসলাম, মোহনার সংবাদ, ঢাকা। কার্তিক মাসের শুরু থেকে শীতের আমেজ বইতে শুরু করেছে উত্তরের জেলা দিনাজপুরে। রাত থেকে সকাল 9টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকে চারিদিক। দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.8 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা, হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এদিকে পঞ্চগড়ে তেঁতুলিয়ায় আজ সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17 ডিগ্রি সেলসিয়াস। এবার জানাবো দেশের বাইরের খবর। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও 28 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে নিহতের মোট সংখ্যা দাঁড়ালো প্রায় 43,750 জনে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছে। গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন লক্ষাধিক ফিলিস্তিনি। শপথ নেবার আগেই নিজের মিত্র অনুগতদের নিয়ে প্রশাসন সাজাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে এলন মাস্ক, এরিস স্টাফনিক, সুজি ওয়াইলস ও টম হোম্যান ও মার্কো রুবিরোর নাম ঘোষণা করা হয়েছে। নতুন করে সংযুক্ত হয়েছেন স্টিভেন শাং, সার্জিও গোর, তুলসি গারওয়াল্ড এবং 27 বছর বয়সী ক্যারোলাইন লেভিট। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগেই প্রশাসন সাজাতে শুরু করেছেন তিনি। বিশ্লেষকরা বলেছেন, এবারও অনুগতরাই ঠাঁই পাচ্ছে তার প্রশাসনে। ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছেন স্টিভেন শ্যাংকে। সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচার শিবিরেও একই দায়িত্ব পালন করেছেন তিনি। ট্রাম্পের প্রথম মেয়াদে কৌশলগত প্রক্রিয়ার পরিচালক ছিলেন শ্যাং। একই বিবৃতিতে ট্রাম্প সার্জিও গোরকে প্রেসিডেন্টের কর্মী অফিসের পরিচালক পদে মনোনয়ন দিয়েছেন। এছাড়া জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে তুলসি গাবার্টকে মনোনয়ন দেওয়ার ঘোষণা করেছেন ট্রাম্প। তবে এই ঘোষণা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা জগতে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তুলসি গাবার্ট হাওয়াইয়ের সাবেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এবং বর্তমানে রিপাবলিকানদের ঘনিষ্ঠ। ট্রাম্পের নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত গোয়েন্দা ব্যবস্থায় রাজনৈতিক প্রভাব বাড়াবে, যা প্রভাব ফেলতে পারে বৈশ্বিক নিরাপত্তার সহযোগিতায়। গোয়েন্দা খাতে তার অনভিজ্ঞতা রয়েছে বলেও মন্তব্য করেন তারা। ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে 27 বছর বয়সী ক্যারোলাইন লাভিটকে মনোনয়ন দিয়েছেন। ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরে মুখপাত্র হিসেবে কাজ করেছেন তিনি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর, শুরুতেই ক্রিকেট। ক্রেগ ব্রাফেটসকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। চোটের কারণে দলে নেই জেসন হোল্ডার। তাছাড়া এই সিরিজের দলে রাখা হয়নি গুদাশেখ মতিকে। ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে গত আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই সিরিজের স্কোয়াডে 4টি পরিবর্তন এনেছে তারা। দলে ফিরেছেন কেভিন সিনক্লিয়ার ও আলাজারি জোসেফ। অ্যান্টিগায় আগামী 22 নভেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এরপর 30 নভেম্বর থেকে জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ, বললেন ডক্টর ইউনূস। দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান বিএনপির। জাতীয় কাউন্সিলে নেতা কর্মীদের ভিড়। মূল্যস্ফীতি
দুর্নীতির জাতাকলে পিষ্ট নিম্ন মধ্য আয়ের মানুষ, ভর্তুকি, মধ্যস্বত্বভোগী ও বাজার মনিটরিংকে দায়ী করছে গবেষকরা। এবং বাড়ছে শিক্ষিত বেকার, দেখা মিলছে না সোনার হরিণের। কর্মসংস্থান সৃষ্টিতে নেই কোনো সরকারি উদ্যোগ, ঋণ সহজ করার পরামর্শ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।